আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে দীর্ঘস্থায়ী রোগ যেন জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা এই নামগুলো আমাদের কাছে খুব পরিচিত। কিন্তু ভাবুন তো একবার, মানব ইতিহাসের বিশাল টাইমলাইনে এই রোগগুলো প্রায় ছিলই না। আমাদের পূর্বপুরুষেরা এসব ছাড়া দিব্যি সুস্থ জীবন কাটাতেন। তাহলে এমন কি ঘটল যে সবকিছু এতটা বদলে গেল? এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে হাজার হাজার বছর পেছনে, আমাদের খাবারের পাতে। এটা কোনো গল্প নয়, একেবারেই সত্যি। পৃথিবীর নানা প্রান্তে গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন শিকারী সংগ্রাহক জীবনযাপন করা মানুষগুলোর মধ্যে আধুনিক রোগবারায় প্রায় ছিলই না। তাদের শরীর ছিল দারুণ কর্মক্ষম, শক্তিশালী, আর টাইপ 2 ডায়াবেটিসের মতো রোগ তাদের ছুঁতেও পারত না। যে মানব শরীরটা লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির সাথে তাল মিলিয়ে সুস্থ ছিল, মাত্র কয়েক হাজার বছরে তার এমন দশা কেন হলো? আমাদের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে এমন কি পরিবর্তন এলো যা আমাদের স্বাস্থ্যের পুরো সমীকরণটাই ওলটপালট করে দিল? চলুন এই অনুসন্ধানে গভীরে যাওয়া যাক। এই যাত্রার প্রথম ধাপে আমরা পা রাখব প্রস্তর যুগে। চলুন দেখি আমাদের সেই পূর্বপুরুষেরা ঠিক কী খেতেন আর কিভাবে জীবন কাটাতেন, যা তাদেরকে এমন সুস্থ আর নিরোগ রাখতে সাহায্য করত। এই খাদ্যাভ্যাসকে প্যালিও ডায়েট বা অনেকে কেভম্যান ডায়েটও বলে থাকেন। এর মূল আইডিয়াটা খুব সহজ, সেই সব খাবার খাওয়া যা হাজার হাজার বছর আগে কৃষিকাজ শুরুর আগে মানুষ প্রকৃতি থেকে সরাসরি পেত। মানে এমন খাবার যার জন্য আমাদের শরীর জেনেটিক্যালি তৈরি। এই যে ছবিটা দেখছেন, এটাই ছিল তাদের খাবারের জগৎ। এখানে কোনো প্যাকেটজাত জিনিস নেই, কোনো চিনি বা রাসায়নিক নেই। যা কিছু আছে সবই সরাসরি প্রকৃতি থেকে পাওয়া। লক্ষ লক্ষ বছর ধরে এটাই ছিল মানবজাতির শক্তির মূল উৎস। মানব ইতিহাসে দুটো বিশাল পরিবর্তন এসেছিল, যা আমাদের খাবারের সঙ্গে সম্পর্কটাকে চিরদিনের জন্য বদলে দেয়। এই দুটো বিপ্লবী একদিকে যেমন সভ্যতাকে এগিয়ে দিয়েছে, তেমনি অন্যদিকে খুলে দিয়েছে নতুন সব স্বাস্থ্য ঝুঁকির দরজা। এই টাইমলাইনটা দেখুন, ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাবে। মানব বিবর্তনের প্রায় ৯৯%-এরও বেশি সময় আমরা শিকারী সংগ্রাহক ছিলাম। কৃষি বিপ্লব তো এই সেদিনকার ঘটনা, আর শিল্প বিপ্লব তো বলতে গেলে মাত্র চোখের পলকে ঘটে গেছে। কিন্তু এর প্রভাব ছিল অসম্ভব। আসলে এই যে অবিশ্বাস্য দ্রুত পরিবর্তন, এর সাথে মানিয়ে নেবার জন্য আমাদের শরীর যথেষ্ট সময় পায়নি। ভাবুন তো, যে জিন লক্ষ লক্ষ বছর ধরে এক ধরনের খাবারের সাথে অভ্যস্ত ছিল, মাত্র কয়েকশো বছরের মধ্যে তার সামনে হাজির করা হলো সম্পূর্ণ নতুন ধরনের সব খাবার। শরীর তো ধাঁধায় পড়বেই। এর একটা দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যাকে বলা হয় ইভলিউশনারি মিসম্যাচ হাইপোথিসিস। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনার কাছে একটা পুরনো দিনের গাড়ির ইঞ্জিন আছে, যেটা খুব সাধারণ জ্বালানিতে চলার জন্য তৈরি। এখন যদি আপনি সেই ইঞ্জিনে জেট ফুয়েল ভরেন, কি হবে? ইঞ্জিনটা তো নষ্ট হয়ে যাবে। আমাদের শরীরের অবস্থাও ঠিক তাই। আমাদের জিনগুলো হলো সেই প্রস্তর যুগের ইঞ্জিন, কিন্তু আমরা তাতে ঢালছি আধুনিক যুগের খাবার আর জীবনযাত্রা। এই অসামঞ্জস্য থেকেই জন্ম নিচ্ছে আজকের রোগগুলো। তো বিজ্ঞানীরা এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য একটা দারুণ তত্ত্ব দাঁড় করিয়েছেন। চলুন সেই তত্ত্বটা একটু তলিয়ে দেখা যাক, কিভাবে আমাদের প্রাচীন জিন আর আধুনিক খাদ্যাভ্যাসের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে। এই তত্ত্বের নাম ডিসকর্ডেন্স হাইপোথিসিস বা অমিলের তত্ত্ব। সোজা কথায়, আমাদের ভেতরের জেনেটিক সফটওয়্যারটা এখনও প্রস্তর যুগের, কিন্তু আমরা বাস করছি ফাস্ট ফুডের জগতে। এই সফটওয়্যার আর হার্ডওয়্যারের অমিলটাই ডায়াবেটিস বা হৃদরোগের মতো সমস্যার জন্ম দিচ্ছে। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন, প্রোটিনের ভাগ কমেছে, ফ্যাট বা চর্বির কোয়ালিটি খারাপ হয়েছে, আর কার্বোহাইড্রেট আসছে ফল সবজি থেকে নয়, বরং শস্য আর চিনি থেকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনটা ঘটেছে ফ্যাটি অ্যাসিডের অনুপাতে। এই একটা সংখ্যাই হয়তো অনেক কিছু ব্যাখ্যা করে দেয়। আমাদের পূর্বপুরুষদের ডায়েটে ওমেগা 6 আর ওমেগা 3-র অনুপাত ছিল 1:1, মানে একদম পারফেক্ট ব্যালেন্স। আর এখন সেটা হয়ে গেছে প্রায় 10 গুণ বেশি। এই অতিরিক্ত ওমেগা 6 আমাদের শরীরে একটা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে, যা বহু আধুনিক রোগের মূল কারণ। তথ্য তো অনেক হলো, কিন্তু বাস্তবে এর প্রমাণ কি? আধুনিক বিজ্ঞান যখন এই প্যালিও ডায়েটকে ল্যাবে পরীক্ষা করে দেখল, তখন কি ফলাফল সামনে এলো? চলুন এবার সেই প্রমাণগুলোর দিকে নজর দেওয়া যাক।
একের পর এক গবেষণায় দারুণ সব ফলাফল পাওয়া গেছে। দেখা গেছে যারা প্যালিও ডায়েট মেনে চলেছেন তাদের ব্লাড সুগার কন্ট্রোল অনেক ভালো হয়েছে, ইনসুলিনের কার্যকারিতা বেড়েছে, ওজন কমেছে, ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রলের মাত্রাও উন্নত হয়েছে। এখানে ২০০৭ সালের একটি বিখ্যাত গবেষণার কথা বলতেই হয়। সেখানে দেখা গেছে হৃদরোগীদের ক্ষেত্রে এমনকি খুব স্বাস্থ্যকর বলে পরিচিত মেডিটেরেনিয়ান বা ভূমধ্য সাগরীয় ডায়েটের চেয়েও প্যালিও ডায়েট ব্লাড সুগার নিয়ন্ত্রণে বেশি কার্যকর। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই বার চার্টটা দেখুন, পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখানে হিমোগ্লোবিন A1C মাপা হয়েছে, যা কিনা গত ৩ মাসের গড় ব্লাড সুগারের একটা চিত্র দেয়। দেখা যাচ্ছে সাধারণ ডায়াবেটিস ডায়েটের তুলনায় প্যালিও ডায়েটে এই মাত্রাটা অনেক বেশি কমেছে, মানে সুগার কন্ট্রোলে এটা অনেক বেশি কার্যকর। তাহলে কি আমাদের সবাইকে আবার গুহামানব হয়ে যেতে হবে, স্বীকার করে খেতে হবে? একদমই না। আসল ব্যাপারটা হলো অতীত থেকে শিক্ষা নেওয়া, অন্ধ অনুকরণ করা নয়। প্যালিও ডায়েট কোনো কঠোর নিয়মের তালিকা নয়, এটা আসলে কিছু মৌলিক নীতির সমষ্টি। আমাদের এটাও মনে রাখতে হবে যে পৃথিবীর সব জায়গার প্যালিও ডায়েট একরকম ছিল না। টিজিও ভেদে খাবারের ভিন্নতা ছিল। আর এটাও সত্যি যে কৃষি বিপ্লবের পর আমাদের জিনেও কিছু পরিবর্তন এসছে, তাই ব্যাপারটা অতটা সরল নয়। তাহলে আসল শিক্ষাটা কি? মূল কথাটা হলো পারফেকশনের পেছনে না ছুটে কয়েকটা সহজ নীতি মেনে চলা। যেমন যতটা সম্ভব প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাবার খাওয়া, প্যাকেটজাত খাবার, চিনি আর খারাপ তেল এড়িয়ে চলা, প্লেটে বেশি করে ফল আর সবজি রাখা। এই সহজ নীতিগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, যদি পূর্বপুরুষদের মতো ডায়েট করেও পুরো সমাধান না মেলে, তাহলে আমরা ঠিক কোন জিনিসটা এড়িয়ে যাচ্ছি? এই ধাঁধার হারিয়ে যাওয়া অংশটা কি? আসল উত্তরটা শুধু খাবারে নয়, লুকিয়ে আছে তাদের সম্পূর্ণ জীবনযাত্রায়। একটু ভাবুন তো, তারা দিনে প্রায় ১৫,০০০ পা হাঁটতেন, নিয়মিত শক্তি প্রয়োগের কাজ করতেন, প্রতিদিন সূর্যের আলো গায়ে মাখতেন, যা তাদের ঘুমের চক্রকে ঠিক রাখত। আজকের মতো ডিজিটাল দুনিয়ার দীর্ঘস্থায়ী মানসিক চাপ তাদের ছিল না। আর সবচেয়ে বড় কথা, তারা সারাক্ষণ খেতেন না। খাবারের অভাবে শরীরকে প্রায় প্রাকৃতিক উপবাস করতে হতো। এই সব কিছু মিলেই ছিল তাদের সুস্থতার আসল রহস্য। তার মানে ব্যাপারটা শুধু খাবার নিয়ে ছিল না, ব্যাপারটা ছিল একটা সম্পূর্ণ মেটাবলিক এনভায়রনমেন্ট বা বিপাকীয় পরিবেশ নিয়ে। এমন একটা পরিবেশ যেখানে আমাদের শরীর তার সেরা ছন্দে কাজ করার জন্য তৈরি হয়েছিল। স্বাস্থ্য শুধু ডায়েটের ওপর নির্ভর করে না, এটা একটা সামগ্রিক জীবনযাত্রার ফল। দেখুন, আমাদের পক্ষে অতীতে ফিরে যাওয়া বা গুহামানবের মতো জীবন কাটানো সম্ভব নয়। সেটা আমাদের লক্ষ্যও নয়। আসল লক্ষ্য হল অতীতের সেই জীবনযাত্রা থেকে শিক্ষা নেওয়া, তার মূল নীতিগুলোকে বোঝা এবং আজকের দিনে কাজে লাগানো। তাহলে প্রাচীন নীতিগুলোকে আধুনিক জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? কয়েকটা সহজ ধাপ। ১. আল্ট্রা প্রসেসড বা অতি প্রক্রিয়াজাত খাবার জীবন থেকে বাদ দিন। ২. প্রাকৃতিক গোটা খাবার আর ফাইবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। ৩. প্রতিদিন শরীরকে সচল রাখুন, হাঁটুন আর মাঝে মাঝে ভারী কিছু তোলার অভ্যাস করুন। ৪. ঘুম, সূর্যের আলো আর মানসিক চাপ, এই তিনটিকে নিয়ন্ত্রণে আনুন। আর ৫. সারাক্ষণ না খেয়ে খাবারের মধ্যে একটা নির্দিষ্ট ব্যবধান রাখুন। তাহলে আমাদের একদম শুরুর সেই প্রশ্নের চূড়ান্ত উত্তরটা কি দাঁড়ালো? কেন আমাদের পূর্বপুরুষদের ডায়াবেটিস ছিল না? কারণ খুব সহজ, তাদের জীবনে আল্ট্রা প্রসেসড খাবার ছিল না, শরীরে বাড়তি ক্যালোরি জমার সুযোগ ছিল না, শারীরিক পরিশ্রম ছিল অনেক বেশি, প্রাকৃতিক উপবাস ছিল তাদের জীবনেরই একটা অংশ, আর সবকিছুর উপরে তারা এমন একটা পরিবেশে বাস করতেন যার জন্য তাদের শরীরটা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছিল। কোনো অসামঞ্জস্য ছিল না। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি। ডায়াবেটিস কোনো জেনেটিক অভিশাপ নয়, এটি প্রায়শই আমাদের প্রাচীন জীববিজ্ঞান এবং আধুনিক প্রাচুর্যের মধ্যে একটি অসামঞ্জস্য। এর মানে হলো সমস্যাটা আমাদের জিনে নয়, সমস্যাটা আমাদের পরিবেশে। আমাদের শরীরটা তৈরি হয়েছে অতীতের অভাবের জন্য, কিন্তু আমরা বাস করছি আজকের প্রাচুর্যের মধ্যে। এই অসামঞ্জস্যটা বুঝতে পারা আর সেটাকে ঠিক করার চেষ্টাই হলো সুস্থ থাকার আসল পথ। শেষ পর্যন্ত এই প্রশ্নটা আমাদের ভাবায়, যদি আধুনিক খাবারই সমস্যার মূল হয়, তাহলে সমাধানটা কোথায়?
পুরোপুরি অতীতে ফিরে যাওয়ায়, নাকি অতীতের জ্ঞানকে কাজে লাগিয়ে আজকের দিনে একটা স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলায়? উত্তরটা হয়তো এই দুয়ে মাঝামাঝি কোনো একটা পথেই লুকিয়ে আছে।